শুরু হলো সব খবর। যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ছোঁয়া খন্দকার। একটা ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি ও রাজনৈতিক কাঠামো ঠিক করে সামনের দিকে নিয়ে যেতে হবে, এটাই বিএনপির প্রধান চ্যালেঞ্জ বলে মন্তব্য বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে যুবদলের সমাবেশে তিনি বলেন, সময় এসেছে বিএনপিকে দায়িত্ব নিতে হবে, চেষ্টা করতে হবে দেশের কাঠামো ঠিক করার। এ সময় অন্য বক্তারা বলেন, নির্বাচন পিছিয়ে দিতে নাটক শুরু হয়েছে, যতই চক্রান্ত করা হোক সরকারের কাছ থেকে নির্বাচন আদায় করে ছাড়বে বিএনপি। গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রামে আপোষহীন ভূমিকা রাখায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সম্মাননার স্মারক দিয়েছে যুবদল। গ্রহণ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে যুব সমাবেশে কথা বলছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। আসলে সম্মানিত নিজেরা হয়েছি, কারণ এটি শহীদদের প্রতি, শহীদ পরিবারের প্রতি বাংলাদেশের ঋণ। একমাত্র শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ গঠনের মাধ্যমেই তাদের এই ঋণ পরিশোধ করা সম্ভব বলে আমি মনে করি। আল্লাহ যেন তাদের মৃত্যুকে শহীদী মৃত্যু হিসাবে কবুল করেন। আল্লাহর দরবারে আমরা সবাই সেই প্রার্থনা জানাই। গণ অভ্যুত্থানের দেশে বিদেশে ভূমিকা রাখা নেতাকর্মীদেরকেও এই অনুষ্ঠানে বিশেষ সম্মাননা জানানো হয়েছে, আমি যতটুকু জানি। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আজকের এই অনুষ্ঠানে একই সঙ্গে খুব সম্ভব এই অনুষ্ঠানের আগে একটি চিত্রাঙ্গন প্রতিযোগিতা ছিল এবং সেখানে অংশগ্রহণকারী খুব সম্ভবত সেরা 50 জনকে সনদ এবং একই সাথে একটি গিফট প্রদান করা হয়েছে। অবশ্যই এটি একটি প্রশংসনীয় উদ্যোগ। সন্তানতুল্য মেধাবী এই শিশু কিশোরদের আমরা আদর এবং ভালোবাসা জানাই। শিশু কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতায় আমি যতটুকু জেনেছি প্রায় 1,500-এর মতন শিশু কিশোর অংশগ্রহণ করেছিল। উপস্থিতিবৃন্দ, বর্তমানে ফোন, কম্পিউটার, ভিডিও গেম সহ নানা রকম ইলেকট্রনিক্স আইটেম শিশুদের মনোযোগের কেন্দ্রবিন্দুতে ব্যাপক প্রভাব বিস্তার করেছে, শুধু বাংলাদেশে নয়, পুরো পৃথিবীব্যাপী। এমন পরিস্থিতিতে শিশু কিশোর যারা চিত্রাঙ্কন প্রতিযোগিতায় এমন একটি সৃজনশীল কাজে অংশ নিয়েছে, আমি মনে করি খুব সম্ভবত বোধহয় তাদের পুরস্কার পাওয়ার জন্য এটাই যথেষ্ট। সেজন্যই 1,500 শিশু কিশোর যারা এই চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, তাদের প্রত্যেককে যদি বই সহ একটি ছোট হলো একটি পুরস্কার পৌঁছে দেওয়া যায়, মনে হয় সেটি বোধহয় ভালো হবে। আমি যুবদলের নেতৃবৃন্দকে এই বিষয়টি বিবেচনা করার জন্য অনুরোধ করব। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আজকের এই শিশু কিশোরদের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে আমাদের ভবিষ্যৎ বাংলাদেশ। এই শিশু কিশোরদের মধ্যেই লুকিয়ে আছে প্রতিভা। আপনাদের অনেকেরই নিশ্চয়ই মনে আছে, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিশু কিশোরদের নিয়ে নতুন কুড়ি নামে একটি ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা চালু করেছিলেন। আমি জানি না, তবে এখানে যেহেতু আজ বহু মানুষ উপস্থিত আছেন, হয়তোবা আপনাদের মধ্যে এখানে কেউ না কেউ হয়তোবা আছেন যারা নতুন কুড়ির সদস্য ছিলেন, হয়তো খুব সম্ভব। শিশু কিশোরদের নিয়ে এ ধরনের একটি সুন্দর আয়োজনের জন্য আমি আবারও যুবদলকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। কারণ এখানে কয়েকজন বক্তা বলেছেন, খুব সম্ভব মহাসচিব সাহেবও ওনার বক্তব্যে কিছুটা তুলে ধরেছেন, আমরা রাজনীতির যে গুণগত পরিবর্তনের কথা বলছি, আজকের এই যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা বা আজকের এই সামগ্রিক অনুষ্ঠান, তার একটি প্রতিফলন বলে আমি মনে করি। ভবিষ্যতে শিশু কিশোরদেরকে নিয়ে এই ধরনের আরো সুন্দর সৃজনশীল অনুষ্ঠান আয়োজিত হবে,
এটি ব্যক্তিগতভাবে আমার একটি বিশ্বাস, প্রত্যাশা। সম্মানিত উপস্থিতিবৃন্দ, সকল পর্যায়ের উপস্থিতিবৃন্দ, বাংলাদেশ 54 বছর পার করেছে। আজকে এখানে শহীদ পরিবারের এক বোনের কাছ থেকে আমরা একটি বক্তব্য শুনেছি। আমরা এখানে একজন আলোচক সাইদ আব্দুল্লাহ, ওনার বক্তব্য একটি অংশ আমরা শুনেছি। মহাসচিব সাহেব ওনার বক্তব্যে তুলে ধরেছেন। কি সেটি? বিগত 17 বছর আমরা এই দেশের মানুষ তাদের রাজনৈতিক অধিকার, কথা বলার অধিকারের জন্য আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, অত্যাচার, নির্যাতন সহ্য করেছে, গুম খুনের শিকার হয়েছে। আজকের মঞ্চে শহীদ পরিবারের সদস্য যারা বসে আছেন, কতটা ত্যাগের বিনিময়ে আজ এই মুহূর্তে যে জায়গায় আমরা বসে আছি, এই মুহূর্তটি অর্জন করতে কতটা ত্যাগ আমাদেরকে করতে হয়েছে, তার প্রমাণ এই মঞ্চ আজকের। প্রিয় সহকর্মীবৃন্দ, এর মধ্যে আমিও কয়েকবার বলেছি, অনেকবার বলেছি, গত কয়েক মাসে বহু বক্তা বলেছেন, বহু জায়গায় বিভিন্ন মানুষ বলেছেন যে আমরা যদি শহীদদেরকে সত্যিকার ভাবে সম্মানিত করতে চাই, শুধু জুলাই আগস্ট না, বিগত 15 বছর ধরে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক কর্মীর বাইরেও সমাজের বিভিন্ন মানুষ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা নিজেদের অধিকারের কথা তুলে ধরতে গিয়ে, নিজেদের দাবি আদায় করতে গিয়ে বিভিন্নভাবে সেই পলাতক স্বৈরাচারের অত্যাচার, নির্যাতনের শিকার হয়েছে। এই সকল মানুষগুলোকে, এই সকল শহীদদেরকে, এই সকল অত্যাচারিত মানুষ যারা বেঁচে আছেন, নির্যাতিত হয়েছেন, বেঁচে আছেন, প্রত্যেকের সেই ত্যাগের প্রতি যদি আমাদেরকে সম্মান জানাতে হয়, তাহলে অবশ্যই আমাদেরকে সামনে বাড়তে হবে, আমাদেরকে সামনে এগোতে হবে। যুব সমাজে কথা বলছেন তারেক রহমান, আমরা তার বক্তব্য শুনছিলাম এতক্ষণ। জুলাই ঘোষণাপত্রকে সংবিধানের ৪র্থ তফসিলের মাধ্যমে স্বীকৃতি দেবে বিএনপি। যে কোনো সময় সনদে স্বাক্ষর করতে প্রস্তুত তারা। জুলাই ঘোষণাপত্রে ২৬শে মার্চের ইতিহাস অন্তর্ভুক্ত না করায় আপত্তি জানিয়েছে বিএনপি। নিজ বাসভবনে এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। ঐকমত্য কমিশনের ২ দফার আলোচনা শেষে একমত হওয়া বিষয়গুলো নিয়ে ঘোষণা হবে জুলাই সনদ। গণ অভ্যুত্থানের স্বীকৃতি দিতে মঙ্গলবার জুলাই ঘোষণাপত্র পাঠের কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এসবের আইনি ভিত্তি ও ভাষাগত দিক নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে তর্ক বিতর্ক। সেটা আমাদের মতামত আমরা লিখিত। এমন প্রেক্ষাপটে গুলশানে নিজ বাসায় জরুরি সংবাদ সম্মেলন ডাকেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। কথা বলেন জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র ও নির্বাচন প্রসঙ্গে। 7টা মৌলিক সংস্কার বিষয়ে আমরা কিছু নোট অফ ডিসেন্ট দিয়ে একমত হয়েছি এবং 12টিতে সরাসরি আমরা একমত হয়েছি। সালাউদ্দিন আহমদ জানান, ঐকমত্যে আলোচিত 19টি বিষয়ের মধ্যে 12টিতে একমত বিএনপি। 7টার বিষয় দিয়েছে নোট অফ ডিসেন্ট বা আপত্তি। সনদ বাস্তবায়ন নিয়ে সন্দেহ বিষয়ে বলেন, বিএনপির পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হয়েছে। যে কোনো সময় সনদে স্বাক্ষর করতে প্রস্তুত তার দল। সর্বোচ্চ সহযোগিতা যেখানে বিএনপি দিয়ে গেল এবং দিয়ে যাচ্ছে, আমাদের উদ্দেশ্য এবং আমাদের নিয়ত নিয়ে কেউ যেন কোনো প্রশ্ন না করে যে সমস্ত বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে, সেটা সম্পূর্ণ উদ্দেশ্যমূলক বলে আমরা মনে করি। জুলাই জাতীয় সনদের খসড়া আমাদের কাছে দেয়া হয়েছে, সেটা আগামীকালকে যদি আমাদের কাছে প্রেরণ করা, আমরা কালকেই সই করব। যে কোনো মুহূর্তে আমরা সই করতে রাজি। এসব নিয়ে কালক্ষেপণ নির্বাচন পিছানোর কৌশল কিনা তা নিয়ে প্রশ্ন আছে বিএনপির। ফ্যাসিবাদ বিরোধী ঐক্য বজায় রাখতে সবার প্রতি আহ্বান বিএনপির নীতি নির্ধারকের। অন্য কোনো রাজনৈতিক দল যদি ভিন্ন কোনো বক্তব্য থাকে, তারা সেটা ঐক্য কমিশনের কাছে দিতেই পারে, সেটা তারা আলোচনা করতে পারে। সেই আলোচনায় যদি আমাদেরকে অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়, আমরা যেতে পারি। কোনো অবাস্তব এবং অলিক প্রক্রিয়ার কথা যদি বলা হয়, তাতে করে আমাদের মনে হবে, হতে পারে
যে তাহলে কি নির্বাচনকে বিলম্বিত করার জন্য কোনো রকমের উদ্দেশ্য আছে কিনা। আমরা সবাই ঐক্যবদ্ধ থাকার জন্য, ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে সমুন্নত রাখার জন্য আমরা সবার কাছে আহ্বান জানাই। জুলাই ঘোষণাপত্রে ২৬ মার্চের ইতিহাস অন্তর্ভুক্ত না করায় আপত্তি জানিয়েছে বিএনপি। সালাউদ্দিন আহমদ জানান, ক্ষমতায় গেলে ঘোষণাপত্রের রাষ্ট্রীয় এবং সাংবিধানিক স্বীকৃতি দেয়া হবে। আমরা বলেছি রাষ্ট্রীয় এবং সাংবিধানিক স্বীকৃতি দেয়া হবে এই ঘোষণাপত্রের, অর্থাৎ চতুর্থ তফসিলে সেটা বর্ণিত থাকবে। তারা 1971-এর 26শে মার্চকে সঠিকভাবে উল্লেখ করতে চাননি বা দেয়নি, সেটা আমাদের আপত্তি ছিল। বিএনপি যে সংশোধনী দিয়েছে তা মেনে না নেওয়া হলে ঘোষণাপত্র পাঠের পর পরবর্তী প্রতিক্রিয়া জানাবে বিএনপি, জানান সালাউদ্দিন আহমেদ। নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে যে প্রতিশ্রুত সময় লন্ডন বৈঠকে নির্ধারিত হয়েছে সেটা জাতিকে জানাবেন, নির্বাচন কমিশনকে জানাবেন। সেটা না জানানো পর্যন্ত অপেক্ষা করব। তানভীর সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা। ৬ মাস পরে হলেও ২৪ দফা ইশতেহার ঘোষণার মধ্যে নিজেদের রাজনৈতিক লক্ষ্য এবং উদ্দেশ্য প্রকাশ করল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এটি এখন জনগণের কাছে গ্রহণযোগ্য করে তোলাই দলটির মূল চ্যালেঞ্জ বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তারা মনে করছেন সেকেন্ড রিপাবলিকের ধারণা জাতিকে বিভাজিত করবে। জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের ৬ মাসের মধ্যে গত ২৮ ফেব্রুয়ারি গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া তরুণরা গঠন করেন নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। ওই দিনেই দলটির আহ্বায়ক জানান তাদের মূল লক্ষ্য সেকেন্ড রিপাবলিক গঠন। আমাদের সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার জন্য গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান প্রণয়ন আমাদের অন্যতম প্রাথমিক লক্ষ্য। এ লক্ষ্য ধরে গেল ৬ মাস ধরে রাষ্ট্র সংস্কার, বিচার সহ নানা ইস্যুতে সরব দলটি। সবশেষ জুলাই মাস জুড়ে দেশব্যাপী পদযাত্রার কর্মসূচি আয়োজন করে তারা। হাসিনা সরকারের পতনের বছর পূর্তিতে রোববার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে নতুন বাংলাদেশের ২৪ দফা ইশতেহার ঘোষণা করে তারুণ্য নির্ভর এনসিপি। আমরা পারিনি সেই পুরনো সংবিধানকে বাতিল করে একটি নতুন সংবিধান তৈরি করতে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন কিছুটা বিলম্ব হলেও দলটি তাদের রাজনৈতিক লক্ষ্য ও উদ্দেশ্য জনগণের সামনে তুলে ধরার চেষ্টা করেছে এই ইশতেহার ঘোষণার মধ্য দিয়ে। সে কি করতে চায়, তার কর্মসূচি কি, তার ভবিষ্যৎ পরিকল্পনা কি, এটা কিন্তু এটা অন্তত ক্লিয়ার হয়। এবং যেটা যদি ওরা এটাকে নির্বাচন পর্যন্ত নিয়ে যায় তাহলে মনে করতে হবে যে নির্বাচনের সাথেও তার এই ইশতেহার জড়িত। তারা বহুদিন পরে তারা তাদের দলের যে রাজনৈতিক কর্মসূচি ওই বিষয়গুলো তারা ইশতেহার আকারে জনগণের সামনে উপস্থিত করেছে। ইশতেহারে আবারও জোর দেয়া হয়েছে নতুন সংবিধান ও সেকেন্ড রিপাবলিক গঠনের উপর। গণ অভ্যুত্থানের এতদিন পরে এটি আর বাস্তবায়ন করা সম্ভব কিনা তা নিয়ে সংশয় আছে বিশ্লেষকদের। সংবিধান বাতিল এবং সেকেন্ড রিপাবলিক এটা তো আপনার পুরো নেশনকে ডিভাইডেড করবে। আবার যখন গণ অভ্যুত্থানটা হলো তখন তো তারা বলে নাই যে এটা নতুন বাংলাদেশ বিপ্লব, তাই না? এবং তারা যে সরকার করছে, যে সরকারের প্রতি তারা আনুগত্য প্রকাশ করছে, সেই সরকার তো সাংবিধানিক সরকার। বিশ্লেষকরা বলছেন ২৪ দফার অনেক কিছুই মৌলিক এবং জনকল্যাণমুখী। এর গ্রহণযোগ্যতা বিচার করবে জনগণ। এখন এই বুদ্ধিভিত্তিক জায়গা থেকে যে চিন্তাটা করেছে এনসিপি, সেইটার সাথে ইশতেহারের মাধ্যমে নাগরিকের সাথে কিভাবে সম্পর্কিত হয় এবং এটার কতটা প্রচার করে নাগরিক সম্পৃক্ততা তৈরি করতে পারে মধ্যবিত্ত এবং এলিটের বাইরে গিয়ে, সেটাই হলো এখন মূল চ্যালেঞ্জ এনসিপির। ইশতেহার ঘোষণার মধ্য দিয়ে এনসিপি নির্বাচন কেন্দ্রিক যাত্রা শুরু করেছে বলেও মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। দল ক্ষমতা গ্রহণ করতে পারলে কি করবে এই সবকিছু কিন্তু ক্লিয়ার হলো। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে অনেক প্রবাসী এখনও জেলে আছেন এবং গ্রেফতারের শিকার হচ্ছেন। তাই তাদের দ্রুততম সময়ের মধ্যে দেশে ফিরিয়ে আনতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। বিকেলে প্রবাসে আটক জুলাই যোদ্ধাদের মুক্তির দাবিতে দলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান তিনি। বলেন, প্রবাসীদের ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর কোনো ভূমিকা দেখা যাচ্ছে না। তিনি অভিযোগ করে বলেন, এক্ষেত্রে কূটনৈতিক চ্যানেলের গাফিলতি আছে। সেখানে কোনো ফ্যাসিবাদের দোসর লুকিয়ে আছে কিনা তা খতিয়ে দেখার ব্যাপারেও জোর দেন তিনি। মঙ্গলবারের মধ্যে এ বিষয়ে প্রধান উপদেষ্টাকে স্পষ্ট বক্তব্য দেওয়ারও আহ্বান জানান তিনি। হস্তক্ষেপে ওই সময় মুক্তি দেওয়া হয়েছিল। আর
অনেক ভাই কারাগারে রয়েছেন, কিন্তু আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সেখানে আমাদের যে কনসুলার অফিস রয়েছে, এম্বাসি রয়েছে, তাদের সক্রিয় উপস্থিতি আমরা এই সময়ে লক্ষ্য করছি না। আমরা বাংলাদেশ সরকারের কাছে আহ্বান জানাচ্ছি ওনাদের পরিবারের পক্ষ থেকে যে সরকার অতি দ্রুত সময়ের মধ্যে ওই দেশের যিনি সরকার রয়েছেন, সরকার প্রধান, তার সাথে যোগাযোগ করে তাদের ফেরত আনার ব্যবস্থা করতে হবে। পঙ্গু হাসপাতালে আহতদের দেখতে গিয়ে নো রিলিজ নো ট্রিটমেন্টের নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। মামলার দ্বিতীয় সাক্ষী আব্দুল্লাহ আল ইমরানের জবানবন্দিতে উঠে এসেছে এমনই তথ্য। হুইল চেয়ারে করে ট্রাইব্যুনালে এসে সাক্ষ্য দেন পুলিশের গুলিতে এক পা ক্ষতিগ্রস্ত এই শিক্ষার্থী। এদিন শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছে গুলিতে এক চোখ হারানো পারভিন। 6 আগস্ট পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের দেখতে গত বছরের 27 জুলাই পঙ্গু হাসপাতালে যান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখন ওইসব আহত ব্যক্তিদের দেখে তাকে আবেগপ্রবণ হয়ে পড়তে দেখা যায়। তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন জানায়, জুলাই হত্যাযজ্ঞের মামলায় তদন্তে হাসপাতালে গিয়ে তদন্ত সংস্থা জানতে পারে যথাযথ চিকিৎসার আশ্বাস ছিল মূলত লোক দেখানো। সুচিকিৎসা তো নয়, বরং চিকিৎসা এমনকি ছাড়পত্র না দিতে নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। সোমবার শেখ হাসিনা কামালের বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন গুলিতে এক পা ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী আব্দুল্লাহ আল ইমরান। তার জবানবন্দিতে উঠে আসে চিকিৎসায় অবহেলার বিষয়টি। ইমরান ট্রাইব্যুনালে বলেছেন, পঙ্গু হাসপাতালে আহতদের দেখতে গিয়ে হাসপাতালটির কর্মকর্তাদের নো রিলিজ নো ট্রিটমেন্ট নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। এটি তিনি নিজে শুনেছেন। তার নির্দেশের কারণে হাসপাতালে তিনি যথাযথ চিকিৎসা পাননি এবং বেসরকারি মেডিকেলে যাওয়ার জন্য ছাড়পত্র দেয়া হয়নি তাকে। ফলশ্রুতিতে আজ পঙ্গুত্বের দাঁড়ে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন, ভালো মতো চিকিৎসা হয় নাই। ওনার সামনে বলা হয়েছে যে নো রিলিজ নো ট্রিটমেন্ট। উনি মনে করেছিলেন যে হয়তো চিকিৎসা হবে, কিন্তু পরবর্তী যে অবস্থাগুলো দেখেছেন উনি, তাতে ওনার কাছে মনে হয়েছে যে নো রিলিজ নো ট্রিটমেন্ট অর্থ হচ্ছে যে রিলিজও দেওয়া হবে না, ট্রিটমেন্টও দেওয়া হবে না, এবং ওনার পা পচে গেছে কিন্তু চিকিৎসা দেওয়া হয়নি। এদিন শেখ হাসিনা কামাল ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে সাক্ষ্য দেন এক চোখ হারানো পারভিন। তিনি তার জবানবন্দিতে বলেন, 18 জুলাই যাত্রাবাড়িতে গুলিবিদ্ধ একজনকে বাঁচাতে গেলে তাকে গুলি করা হয়। এতে তার এক চোখ নষ্ট হয়ে গেছে, আর অপর চোখেও দেখছেন ঝাপসা। মুমূর্ষ আহত ব্যক্তিকে বাঁচানোর অবস্থায় উনি তাকে উদ্ধার করতে গেছিলেন। তাকে কিভাবে হত্যা করা হয়েছে, তার চোখে কিভাবে গুলি করা হয়েছে তার বর্ণনা দিয়েছে। তার চিকিৎসা করা হয়নি, 5 তারিখের আগে ভালো হবে সেটার বর্ণনা দিয়েছেন। 5 তারিখের পরে তার চিকিৎসা ভালো হয়েছে সেটা বলেছেন। ইমরান ও পারভিন দুজনই নির্বিচারে গুলির জন্য শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে দায়ী করে শাস্তি দাবি করেন। পরে তাদের জেরা করে শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। 24-এ যারা যারা আন্দোলন করেছে তারাই আগামীতে রাষ্ট্র সংস্কার করবে। ফ্যাসিবাদের বীজ যেখানেই আছে সেখানেই উপড়ে ফেলতে হবে বলে মন্তব্য করেছে মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। দুপুরে উত্তরায় শহীদ মীর মুগ্ধ মঞ্চের উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। এ সময় দ্রুত বিচার ও সংস্কারের পাশাপাশি নতুন সংবিধানের দাবি জানান গণঅভ্যুত্থানে নিহত ও আহত পরিবারের সদস্যরাও। 24-এর গণঅভ্যুত্থানে ছাত্র জনতার প্রতিরোধে রক্তাক্ত প্রান্তরে পরিণত হয় রাজধানীর উত্তরা। সেই প্রতিরোধের নায়ক হয়ে ওঠাদের একজন মীর মুগ্ধ। মুগ্ধের আত্মত্যাগ স্মরণ ও সম্মানে উত্তরার রবীন্দ্র সরোবরে শহীদ মীর মুগ্ধ মঞ্চের উদ্বোধন করা হয়। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে যোগ দেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, ডিএনসিসি প্রশাসক, রাজনীতিবিদ ও শহীদ পরিবারের সদস্যরা। তুলে ধরেন গণ অভ্যুত্থানে প্রিয়জন হারানোর ব্যথা এবং শহীদদের আকাঙ্ক্ষার কথা। জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্রে আমাদের শহীদ এবং আহতদের কথা না থাকে, তাদের মতামত যদি না হয়, এই জুলাই সনদ কখনো বাংলাদেশের মানুষ মেনে নেবে না। তারা ৭১-এর চেতনা নিয়ে এতদিন রাজনীতি করেছে, সেই চেতনার ব্যবসা আর চলবে না। 24-এর শহীদদের চেতনা নিয়ে আপনাদের ব্যবসা করতে দিব না। বিচার হতেই হবে, রাষ্ট্রের সংস্কার হতেই হবে এবং নতুন সংবিধানও হতেই হবে।
এ সময় মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা বলেন, জনগণের বুকে গুলি করার মতো কোনো পুলিশ বাহিনী যেন তৈরি না হয়, সেই সংস্কার করতে হবে নতুন বাংলাদেশে। এবং ওই ফ্যাসিবাদের বীজ যেখানে রয়ে গেছে সেটাকে উপড়ে ফেলে দিতে হবে। সেই ফ্যাসিবাদ যদি আমরা উপড়াতে না পারি তাহলে কিন্তু আমাদের শহীদের তালিকা বাড়তে থাকবে, যেটা আমাদের কোনো মতেই কাম্য না। পরে গণঅভ্যুত্থানে নিহত রিকশা চালকদের সম্মানে আয়োজিত রিকশা র্যালিতে অংশ নেন অতিথিরা। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানের শহীদের গেজেট থেকে ৮ জনকে বাদ দিয়ে নতুন করে প্রজ্ঞাপন জারি করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। তবে কেন তাদের নাম বাদ দেওয়া হয়েছে সে বিষয়ে প্রজ্ঞাপনে আলাদা করে কিছু জানানো হয়নি। গেজেট থেকে বাদ পড়া ৮ জন হলেন টাঙ্গাইলের মোহাম্মদ খলিলুর রহমান তালুকদার, ঢাকার রামপুরার মুসলেউদ্দিন, নরসিংদীর জিন্না মিয়া, ঢাকার দৌলত খানের শাহজামান, ঢাকা সাভারের মোহাম্মদ রনি, নারায়ণগঞ্জের তাওহিদুল আলম জিসান, পটুয়াখালীর বশির সর্দার এবং শরীয়তপুরের বাঁধন। গেজেটে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ এবং রুলস অব বিজনেস অনুযায়ী এই ৮ জন জুলাই শহীদের গেজেট থেকে বাতিল বলে গণ্য হবেন। ৫ আগস্ট নিয়ে শঙ্কার কোনো কারণ নেই, বরাবরের মতোই সতর্ক আছে সরকার, জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠক শেষে কথা জানান তিনি। উপদেষ্টা বলেন, আইন শৃঙ্খলা কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছাতে পারেনি, তবে সরকার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। মব আগের চেয়ে কমেছে বলে জানান উপদেষ্টা। নির্বাচন ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীও সজাগ আছে। এক প্রশ্নের জবাবে তিনি জানান, যে দল বেশি দুর্বল তাকে বেশি নিরাপত্তা দেয়া হচ্ছে। ওই স্ট্যান্ডার্ডে আমরা কোনো সময় যেতে পারিনি। আমরা হয়তো 5ই আগস্টের সঙ্গে দেখেন তো কোনো ধরনের আতঙ্কের কোনো কারণেই নেই। আল্লাহ দিলে সব প্রোগ্রাম হবে এবং সব ভালোভাবে হয়ে যাবে আল্লাহ দিলে। এটা আপনাদের সাহায্য এবং সহযোগিতা দরকার। কুমিল্লার মুরাদনগরের ৩ জনকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা করায় পালিয়ে বেড়াতে হচ্ছে বলে অভিযোগ করেছেন বাদী রুমা আক্তার। সোমবার জাতীয় প্রেসক্লাবের সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ জানান। লিখিত অভিযোগে তিনি জানান, গত ৩ জুলাই উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা বিল্লাল হোসেনের মদদে তার মা, ভাই ও বোনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। সেদিন তাকেও কুপিয়ে জখম করা হয় বলে জানান তিনি। অভিযোগ করেন, মামলা করলেও প্রধান আসামি উপদেষ্টার বাবার নাম বাদ দিয়ে পুলিশ ইচ্ছে মতো আসামিদের নাম দেয়। বলেন, আসামিদের ভয়ে পরিবার নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন তাদের। একই পরিবারে 3 জনকে নির্মমভাবে পিটিয়ে এবং কুপিয়ে হত্যা করা হয়েছে। কারণ প্রতিনিয়ত হুমকির মুখে আছে আমাদের বেঁচে যাওয়া সকল সদস্যরা। এই হত্যাকাণ্ডে শুরু থেকে মদত দিয়ে যাচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রভাবশালী উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা বিল্লাল মাস্টার। আগস্টের মধ্যে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ চূড়ান্ত এবং 30 সেপ্টেম্বরের মধ্যে নির্বাচনী সরঞ্জাম কেনাকাটা শেষ হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সচিব মোহাম্মদ আক্তার আহমেদ। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। বলেন, প্রধান উপদেষ্টার টাইমলাইনকে সামনে রেখে নির্বাচন কমিশন কাজ করছে। এজন্য জাতীয় নির্বাচনকে সামনে রেখে সব কর্মকাণ্ড সম্পর্কে জনগণকে জানানো হচ্ছে। এ সময় তিনি বলেন, বিগত নির্বাচনে অনিয়ম করেছে নির্বাচন কমিশনের এমন 200 কর্মকর্তা কর্মচারীদের বদলি করা হয়েছে। সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে ইউরোপীয় ইউনিয়নের একটি পর্যবেক্ষক দল আসবে সংসদ নির্বাচনের প্রস্তুতি দেখতে বলে জানান ইসি সচিব। আমি যদি ইসির অংশ হয়ে থেকে থাকি তাহলে তো আপনাদের সামনে দাঁড়িয়ে থাকাটা কি প্রমাণ করে না যে আমার মেরুদণ্ড আছে? এরপর এর থেকে বেশি তো আমার মনে হয় যে এরপরে এই ডাইকোটমিটা দরকার নেই। আমরা জাতীয় নির্বাচনকে টার্গেট করে নিচ্ছি। আমাদের তো প্রধান উপদেষ্টা যে টাইমলাইনটা দিয়েছেন সেই অনুযায়ী কাজ করছি। তো নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের কোনো সুস্পষ্ট রোড ম্যাপ না থাকায় রাজনৈতিক অস্থিরতা তৈরির শঙ্কা রয়েছে। দলীয়করণের প্রবণতায় বিচার, পুলিশ ও প্রশাসনে কাঙ্ক্ষিত সংস্কার হয়নি, এমন সব মত উঠে এসেছে টিআইবির এক গবেষণায়। পাশাপাশি ডক্টর ইফতেখারুজ্জামান প্রশ্ন তুলেছেন, রাজনৈতিক দলগুলোর ভেতরে সংস্কার না হলে তারা কিভাবে দেশের সংস্কার করবে?
ভিতরে থাকতে চেয়েছে, এর বাইরে অনেক কিছু পর্যালোচনা। জুলাই গণ অভ্যুত্থানের পর এরই মধ্যে অন্তর্বর্তী সরকার পার করেছে প্রায় 1 বছর। ছাত্র জনতার প্রত্যাশা আর প্রাপ্তির খোঁজ করেছে টিআইবি। একই সাথে জুলাই অভ্যুত্থানে নির্বিচারে হত্যার বিচার ও এর প্রক্রিয়ার বিষয়টিও গবেষণায় তুলে ধরেছে সংস্থাটি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়োগকৃত বিচারক ও কৌশলীদের নিয়োগ নিয়ে বিতর্ক বা সমালোচনা রয়েছে। তাদের দক্ষতা, অভিজ্ঞতা ও রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়েও প্রশ্ন উত্থাপিত হয়েছে। গণ অভ্যুত্থান সংশ্লিষ্ট ঘটনার জন্য কোনো মামলা, গ্রেফতার বা হয়রানি না করার নির্দেশ দেওয়া হয়েছে এবং এ ধরনের দায়মুক্তি নিয়ে সমালোচনা হয়েছে। অন্যদিকে ঢালাওভাবে প্রতিশোধপ্রবণ আটক ও জামিন নামঞ্জুর করার ঘটনাও আমরা লক্ষ্য করেছি এবং এই সব কিছুর কারণেই বিচার প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হয়েছে। গবেষণা প্রতিবেদনে বলা হয়, প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য খাতে দলীয়করণ অব্যাহত আছে। পুলিশ, প্রশাসন, বিচার বিভাগে আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে রাজনৈতিক দলগুলো টানাপোড়েন চলছে। সরকারের পক্ষ থেকে কোনো কোনো ক্ষেত্রে প্রশ্রয় দেওয়ার প্রবণতার কথাও উঠে এসেছে প্রতিবেদনে। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, তথ্য ও মানবাধিকার কমিশন 1 বছরেও গঠিত হয়নি। এটি বিরল রেকর্ড। ফেব্রুয়ারিতে হয়তো নির্বাচন হবে। আমরা আশা করব, ধারণা করব যে সেটাই বজায় থাকবে। পথটা খুব যে সহজ না, এর মধ্যে খুব অস্থিতিশীলতা যে হবে না, রাজনৈতিক বা অন্য ধরনের অস্থিতিশীলতা হবে না, সেটা বলা কঠিন। রাজনৈতিক দলগুলোর সংস্কার নিয়েও কথা বলেন তিনি। দলবাজি, দখলবাজি, চাঁদাবাজি থেকে শুরু করে গ্রেপ্তার বাণিজ্য, মামলা বাণিজ্য থেকে শুরু করে বিভিন্ন ধরনের অনাচার, অনিয়ম, দুর্নীতি এবং নিজেদের মধ্যে দ্বন্দ্ব, এটা কিন্তু ঠিক 5 আগস্টের বিকেলবেলা থেকে আমরা পর্যবেক্ষণ করেছি এবং সারা পুরো বছরটাই সেটা অব্যাহত ছিল, ঘনীভূত হয়েছে। আরও নতুন যে রাজনৈতিক শক্তি বিকশিত হয়েছে, তাদেরও জন্মলগ্ন থেকেই যেটা দেখা গেছে যে একই রোল মডেল তারা অনুসরণ করেছে। যেটা প্রতিষ্ঠিত রোল মডেল, সেটাই দলবাজি, দখলবাজি, চাঁদাবাজি, এই রোল মডেলের মধ্যে তারা নিজেদেরকে নিমজ্জিত করেছে। গণমাধ্যমের স্বাধীনতা অন্তর্বর্তী সরকারের আমলেও নিশ্চিত হয়নি বলে উল্লেখ আছে টিআইবির এই গবেষণায়। তাদের মধ্যে 2 জন বোধহয় সরকার এখন আছেন, সেই হিসাবে কিংস পার্টি। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। অর্থনীতির ভালো কিছু দেখতে অন্তর্দৃষ্টি লাগে বলে মনে করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। জানান, কাজ করতে গেলে ভুল থাকবেই, তবে ভালো কাজেরও প্রশংসা দরকার। সেমিনারে বলা হয়, রাজস্ব আহরণ বাড়াতে আরও সক্রিয় এখন এনবিআর। শুধু লক্ষ্য নির্ধারণই নয়, করদাতারা যাতে স্বস্তি পায় তা নিশ্চিত করেছে সরকার। অভ্যন্তরীণ আয় বৃদ্ধি করা নিয়ে কঠিন দুশ্চিন্তায় সরকার। গেল অর্থ বছরে লক্ষ্যের তুলনায় রাজস্ব ঘাটতির পরিমাণ প্রায় 1 লাখ কোটি টাকা। সোমবার সকালে এনবিআর ভবনে আয়কর, মূসক ও কাস্টমস কার্যক্রম নিয়ে সেমিনারে উঠে আসে রাজস্ব খাতের সার্বিক দিক। আলোচনায় 2025-26 অর্থ বছরের বাজেটে যেসব পরিবর্তন এসেছে তা স্পষ্ট করা হয়। যে কমিশনার শুধুমাত্র 60 লাখ টাকার উপরে পণ্য চালানের মূল্য হলে কমিশনার নেন ইনকাম করবেন, বাকি ক্ষেত্রে নিচের কর্মকর্তারা করবেন। ব্যবসা বাণিজ্য সহজীকরণের লক্ষ্যে আইনে বিধান ছিল 12 মাস পর্যন্ত কিস্তির বিধান ছিল, তো এই 12 মাস সময়টাকে বাড়িয়ে 18 মাস পর্যন্ত কিস্তির বিধান রাখা হয়েছে। রাজস্ব আদায় বাড়াতে কর ফাঁকি কমানোর কৌশল নিয়েছে এনবিআর। একই সঙ্গে নতুন নতুন করদাতা শনাক্ত এবং তদারকি বৃদ্ধি করবে জাতীয় রাজস্ব বোর্ড। কাস্টমস থেকে আমরা যতটুকু আদায় হয় তার চেয়ে বেশি ঠিক পলিসি মেজার দিয়ে আদায় করা যাবে না। এখানে অপারেশনাল এফিসিয়েন্সি বাড়াতে হবে। এখানে আমাদের প্রচুর পরিমাণের ফাঁকি আছে এবং সেই ফাঁকিটা ডিটেক্ট করে আসলে নিতে হবে। সেটা কিন্তু নতুন করে আইন হয়েছে তা না, এটা এক্সিস্টিং আইন আছে, কিন্তু আইনের সেই যথাযথ প্রতিপালন হয় না। অনুষ্ঠানে অর্থনীতির ভালো দিকগুলো তুলে আনার তাগিদ দেন অর্থ উপদেষ্টা। জানান, ভালো কাজের উৎসাহ দিতে হবে। লজিস্টিক্স বলে দেওয়া হবে, তাই না, যে কম্পিউটার বা কিভাবে অ্যাক্সেস করেন লোক, সেটা হবে। আপনাদের আবার আপনাদের এই আজকের প্রয়াসের জন্য অশেষ ধন্যবাদ এবং আপনাদের সফল হোক। সর্বোপরি মানুষ একটা ভালো সেবা পায়। সংস্কার কার্যক্রম চলমান রয়েছে। পুরো বাস্তবায়ন শুরু হলে রাজস্ব আদায়ে সুফল মিলবে। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলার আসামি মেহেদী খন্দকার ম্যাকলিনকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে। সকালে নারায়ণগঞ্জের লিংক রোড থেকে ডিবি পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ধানমন্ডির একটি দল। পরে তাকে ঢাকা নিয়ে যাওয়া হয়। মেহেদী নারায়ণগঞ্জ শহরের চাষারার বাগের জান্নাত মসজিদ রোড এলাকায় বসবাস করত। সে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলার আসামি। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়।
হবিগঞ্জে গ্রেফতারের পর নৌকায় করে থানায় নেওয়ার সময় হাত করা পড়া অবস্থায় লাফ দিয়ে পালিয়েছে ৯ হত্যা মামলার আসামি ও ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল মজিদ। দুপুরে বানিয়াচংয়ের বাঘাহাট এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, গত ৫ আগস্টে অভ্যুত্থান চলাকালে হবিগঞ্জে ৯ জুন ছাত্র জনতা হত্যার একটি মামলার আসামি কাগাপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল মজিদ। তাকে গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেফতারের পর নৌকা করে থানায় নেওয়া হচ্ছিল। এ সময় বাড়ির সামনের একটি হাওরে নৌকা থেকে হাত করা সহ লাফিয়ে পড়েন মজিদ। তাৎক্ষণিক আশপাশের কয়েকটি গ্রাম ঘেরাও করে অভিযান শুরু করে পুলিশ। নাইন মার্টার ছিল, ওর একজন আসামি ছিল আর কি এলাকায়। পরে আমরা যে একজন সংবাদ দিয়েছিল, পরে ওসি গেছিল ধরতে, পরে ধরে নিয়ে আসার পথে ওই যে নৌকা থেকে লাফ দিয়ে দিছে। আমাদের অফিসার যারা ছিল ওরাও পড়ে গেছে পানির মধ্যে, পরে সাঁতরে চলে গেছে। হ্যান্ডকাপ সহ লাগানো ছিল, তো হ্যান্ডকাপ সহ পালাইছে। মুজিব পরিবারের অবৈধ সম্পত্তি বাজেয়াপ্ত করে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারের মধ্যে বন্টনের দাবি জানিয়েছেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। দক্ষিণখানে মধুবাগে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ গোলাম নাফিজের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ দাবি জানান। হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, শহীদ নাফিজদের রক্তের বিনিময়ে বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। জুলাই আগস্টে হত্যাকারীদের উপযুক্ত বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি। আগামীতে বাংলাদেশে যাতে আর ফ্যাসিজমের জন্ম না হয় সেটি নিশ্চিত করা জরুরি বলে মনে করেন তিনি। শহীদ গোলাম নাফিজের বাবা মোহাম্মদ গোলাম রহমান জুলাই গণঅভ্যুত্থানে মামলার দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানান। একই সাথে তিনি জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যদের সমন্বয়ে গঠিত সংগঠনের পাশে রাষ্ট্রকে দাঁড়ানোর আহ্বান জানান। বার্জার লাক্সারি সিল্ক আয়োজিত মালদ্বীপ ওয়েডিং ড্রিমস প্রদর্শিত হলো ঢাকায়। অপূর্ণ স্বপ্নকে পূর্ণতা দিতে গত বিয়ের মৌসুমে বার্জার লাক্সারি সিল্ক একটি ব্যতিক্রমধর্মী ক্যাম্পেইনের উদ্যোগ নেয়। সেই লক্ষ্যে নির্বাচিত দম্পতিদের জন্য মালদ্বীপের নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যের পটভূমিতে একটি স্বপ্নময় বিয়ের ফটোশুট আয়োজন করা হয়। ক্যাম্পেইনটির সাফল্য উদযাপনে সম্প্রতি উত্তরায় একটি জমকালো গ্র্যান্ড প্রিমিয়ারের আয়োজন করা হয়। বার্জার লাক্সারি সিল্কের ব্র্যান্ড অ্যাম্বাসেডর বিদ্যা সিনহা মিম, খ্যাতনামা চলচ্চিত্র নির্মাতা অমিতাভ রিজা চৌধুরী এবং জনপ্রিয় সঙ্গীত শিল্পী পার্থ বড়ুয়ার মতো সেরা তারকাদের নিয়ে গঠিত জুরি বোর্ডের সদস্যরা ৫ জন সৌভাগ্যবান দম্পতিকে বাছাই করেন। দর্শক, এ ছিল আজকে সব খবরের আয়োজন। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।